প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আইতে ইউসিবি টু দ্য পয়েন্ট দেখবার জন্য। দর্শক, আজ পবিত্র শবে বরাত, শবে বরাতের মুবারকবাদ জানাচ্ছি আপনাদের সকলকে এবং এই মহিমান্বিত রাত্রি সকলের সুস্থতার সাথে এবং সৃষ্টিকর্তার সাথে আপনাদের নিজেকে নিবেদন করার মাধ্যমে কাটুক সেই প্রত্যাশা রাখছি। সেই সাথে আসলে সব কিছু নিয়ে কথা বলতে হয় রাজনীতি নিয়ে। আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের সবচেয়ে বড় আকাঙ্ক্ষিত যে বিষয়টি, আমাদের নির্বাচন এবং সংস্কারের জন্য গণভোট, এই দুইটি বিষয়কে সামনে রেখে আজ আমরা আলোচনা করতে চাই। ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজনে আমাদের সাথে দুজন অতিথি উপস্থিত আছেন অ্যাডভোকেট রফিক শিকদার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি, স্বাগত জানাচ্ছি আপনাকে। আছেন জয়নাল আবেদিন শিশির, যুগ্ম সদস্য সচিব এনসিপি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। রফিক শিকদারের কাছে শুরুতেই যাব। গণভোট নিয়ে কথা বলছিলাম এবং এতদিন অনেকের অভিযোগ ছিল যে গণভোটে আসলে বিএনপি না ক্যাম্পেইন করছিল। হঠাৎ করে আপনারা, তারেক রহমান নিজেই বলেছেন যে হ্যাঁতে ভোট দেওয়ার জন্য। জামায়াতের আমির কক্সবাজারে গিয়ে বলেছেন যে আপনারা চাপের মুখে পড়ে হ্যাঁ ভোট চাইছেন, কি বলবেন? বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, অবিরাম। যতবার এই দেশে গণতন্ত্র হুমকির মুখে পড়েছে, বিএনপিকে গণতন্ত্রকে উদ্ধার করতে হয়েছে এবং গণতন্ত্রের সংগ্রাম বিএনপির আছে এবং সেই গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস বিএনপির আছে বলেই বিএনপিকে এদেশের মানুষ যতবারই সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত করেছে। এখানে আপনারা জানেন যে 24 সালের 5ই আগস্টে পরিবর্তনের পরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে কিন্তু সংস্কার, নানান রকমের সংস্কার আলোচনা হয়েছে, ঐক্যমত্য কমিশনে মিটিং হয়েছে। তো মিটিংয়ে অনেক ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, সিদ্ধান্তের মধ্য দিয়ে কিন্তু এগিয়ে গেছে এবং একটা পর্যায়ে নির্বাচনের তারিখ, নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল ঘোষণা করার পরে যখন নাকি দলীয়ভাবে সরকার রাষ্ট্রীয় নির্বাচন কমিশন থেকে প্রচারণার কাজ শুরু করার কথা, তখন থেকেই তো আমরা বিভিন্নভাবে বলেছি, আমরা আগেও বলেছি। আমাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ছিল, সেটা সত্য, হায়ের পক্ষে নায়ের পক্ষে, এটা থাকবে। এটাই তো গণতন্ত্রের বিউটি, যে আমরা কেউ কেউ বলেছে যে না আমরা হায়ের পক্ষে থাকতে চাই, কেউ কেউ বলেছে নায়ের পক্ষে থাকতে চাই। পরিশেষে সব কিছু মিলিয়ে সিদ্ধান্ত নিয়ে আমাদের দল থেকে করেছে যে আমরা হায়ের পক্ষেই আমরা ভোট দেবো। তাই না? আপনারা বাধ্য হননি? না, এখানে বাধ্য হতে, এখান থেকে আমাদের বিরুদ্ধে কেউ আন্দোলন করেছে, আমাদেরকে কেউ চাপিয়ে দিয়েছে, এটা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে আমাদের দল থেকে সিদ্ধান্ত নিয়েছে। এটা বাধ্য হওয়ার কিছু নাই। এখন জামাত যদি মনে করে যে আওয়ামী লীগের সাথে মিলে 96 সালে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছে, বেগম খালেদা জিয়াকে বাধ্য করেছিল, সেটাও তাদের বক্তব্য, কিন্তু তারা কিন্তু এভাবে বলে, কিন্তু সেটাকে বাধ্য হয়েছিল। তাহলে যদি বাধ্য, যদি না যদি বাধ্যই হয়ে থাকে, তাহলে পার্লামেন্টে তিনি অ্যামেন্ডমেন্ট এনে তত্ত্বাবধায়ক সরকার খালেদা জিয়া প্রতিষ্ঠা করেছিলেন কেন? বাধ্য করা হয় তখন, সরকার যখন মানে না তখন বাধ্য করলে তখন ওই সরকার বাধ্য হয়ে করে তখন দেখা যায় পালাইও যায়। শেখ হাসিনাকে বাধ্য করা হয়েছিল মানতে, তিনি মানেন নাই, তিনি পালিয়ে গেছেন। কিন্তু বেগম খালেদা জিয়া তো বাধ্য হয়েছিলেন না, সেদিন তিনি মেনেছিলেন, গণতন্ত্রকে সম্মান রেখে তিনি তত্ত্বাবধায়ক বিল এনেছিলেন। কিন্তু জামাতের যে ভাষাটা, জামাতের ভাষাগুলো আওয়ামী লীগের সাথে মিলে যায়, সেই জন্য তারা এই জাতীয় কথাবার্তা বলে। এদের কথাবার্তাগুলো বিশ্বাস করবেন না। আপনাদের ভাষা আওয়ামী লীগের সাথে মিলে যায়? জামাতের যে ভাষা, বক্তব্য, এগুলো আওয়ামী লীগের সাথে মিলে, এগুলো আমরা, এগুলো বিশ্বাস করবেন না, দেশবাসী বিশ্বাস করবে না। তারপরে এর মধ্যে আমি আজকে বাধ্য হয়েছে হ্যাঁ ভোটের প্রচারণা করতে। ধন্যবাদ সামন্ত আপনাকে, আমার সহ-আলোচক রফিক শিকদার ভাইকে এবং চ্যানেলের দর্শক শ্রোতাকে। আপনি সঠিক কথাই বলেছেন, বিএনপি আসলে বাধ্য হয়েছে হায়ের পক্ষে আসতে। আমি বলিনি, জামায়াতের আমির বলেছে। আপনার কাছে কেন মনে হচ্ছে আসলে বাধ্য হয়েছে? দেখেন, বিএনপি তফসিল ঘোষণার পরে বিএনপি তৃণমূল থেকে শুরু করে, তৃণমূল তো সবসময় নায়ের পক্ষে ক্যাম্পেইন করেছে, প্রকাশ্যে ক্যাম্পেইন করেছে এবং বিভিন্ন গণমাধ্যমে এসেছে, ফুটেজ এখনও আছে, বিভিন্ন গণমাধ্যম প্রকাশও করেছে। বিএনপির সিনিয়র কোনো দায়িত্বশীল নেতা বা যদি বলেন দলের চেয়ারম্যান এবং সেক্রেটারি, এই দুইজন সিগনেটরি গণভোট হওয়া উচিত, সেটির ব্যাপারে আসলে হ্যাঁ এইভাবে দিচ্ছিলেন। আমি ক্লিয়ার করছি আপনাকে, ওই দুইজন কিন্তু শুরু থেকে কিন্তু বলে নাই। যখন ওনারা মাঠে ঘুরলেন, বাংলাদেশের মানুষের কাছে গেলেন, ক্যাম্পেইন করলেন, তখন ওনারা বলছেন যে বিএনপিকে বাদ দিয়ে হ্যাঁ জয়যুক্ত হয়ে যাচ্ছে। বিএনপি এখন ক্রেডিট ভাগাভাগির জন্য বিজয়ী দলের পক্ষে এসেছে। আপনারা ভোট হওয়ার আগে জানেন কিভাবে? হ্যাঁ, কারণ আমরা গণমানুষের সাথে মিশছি, আমরা বাংলাদেশের মানুষের পালস বুঝি। বাংলাদেশের যেই কোনো মানুষ এখন হায়ের পক্ষে। আপনি দেখেন 70 যে যত জরিপ হয়েছে এই পর্যন্ত গণভোট নিয়ে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জরিপ, বিভিন্ন গণমাধ্যমের অনলাইন জরিপ, বিভিন্ন প্রতিষ্ঠানের জরিপ, এনজিওর জরিপ, 70 থেকে 65% হ্যাঁ জয়যুক্ত হচ্ছে। কোনো সার্ভে এটা দ্বিমত হয়নি বা আর ভিন্নমত হয়নি। তো বিএনপি চিন্তা করলো গণভোটের দরকারটা কি? হ্যাঁ তো জয়যুক্ত হয়ে গেছে, এটা তো সার্ভে, আর ভোট তো মানুষ দিবে। এই যে আপনি নিজে জরিপের উদাহরণ দিচ্ছেন, জরিপ আসলে কতজন মানুষকে নিয়ে করা হয়, সেখানে কতজন মানুষকে সংযুক্ত করা হয়, এবং জরিপকে তো আসলে বাংলাদেশের মানুষের ভরসা করতে পারে না। জরিপ তো কিছু কিছু প্রতিষ্ঠান তো আছে, ডাটা মানে ডাটা সায়েন্সকে আপনি তো অস্বীকার করতে পারবেন না, এটা তো একটা সায়েন্স, ডাটা সায়েন্স। এখন
কেউ কেউ 2 ফুট জরিপও করে শেখ হাসিনার মতো। না, জরিপ কিভাবে আমাদের দেশে হয় আপনিও জানেন। না, এখন যদি ধরেন আপনার সব জরিপ তো খারাপ হয় না, যেন আমরা বললাম যে 5টি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ইলেকশন, এই ইলেকশনটা একটা জরিপ, আগামী নির্বাচনে কি রেজাল্ট হবে। তো এটা তো আপনি মানে ভুল প্রমাণ করার কোনো সুযোগ নেই। কিছু জিনিস তো জরিপ হচ্ছে এবং মাঠের জনগণের পালস, আমরা তো কথা বলি একদম 1 to 1 কথা বলি, এখানে তো আমরা মাঝখানে কোনো মানে তবে এই যে জরিপের barrier কথা রাখি আপনি না। বলেন, অনলাইনে যে আমরা জামায়াতের পক্ষে বিপুল সমর্থক দেখতে পাচ্ছি, এটাকে কিন্তু অনেকে বলছেন এটা জামায়াতের একটা মার্কেটিং স্ট্র্যাটেজি মাত্র। আসলে তারা বট বাহিনী দিয়ে বা অনলাইনে এমন একটি পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে যে তারাই আসলে জিতবে। এই ব্যাপারে কি বলবেন? আসলে কি পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে, নাকি জামায়াতের সত্যিকার অর্থেই সমর্থন রয়েছে এবং জামায়াতের সাথে আপনাদেরও যেহেতু আপনারা সেখানে অ্যালায়েন্স করেছেন? দেখেন, বিএনপির নেতারা, বিএনপির বিভিন্ন বুদ্ধিজীবী অ্যাক্টিভিস্টরা ছাত্র সংসদ ইলেকশনের আগেও বলেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চিটাগং কোথাও মানে ছাত্রদের ছাড়া অন্য কেউ জিতবে না। তো ওনাদের এই জরিপ, ওনাদের এই বাগাড়ম্বর বক্তব্য এবং ওনাদের এই কথাবার্তা কোথায় গেল? কিন্তু আমরা দেখেন ঢাকা ইউনিভার্সিটি নিয়ে আপনি যদি যেই কোনো আমাদের মেইন স্ট্রিম মিডিয়া অনলাইন জরিপ করেছে, কিন্তু ফলাফল কিন্তু একই রকম হয়েছে এবং যা জরিপ করছে তার থেকে আরো ইন্টেন্সিভ রেজাল্ট হয়েছে এবং এটা তীব্র হয়েছে, আপনি খারাপ হয় না। অনলাইন জরিপে বিশ্বাস করতে বলছেন? আমি বলছি জরিপ বিশ্বাস করে না, কিন্তু আপনি যখন অনেকগুলো জরিপ একরকম হয় এবং বিএনপি পন্থীরাও তো জরিপ করে মাঝে মাঝে, তাহলে তখন কি করেন আপনি? আপনি দেখেন এই যে গতকাল আমাদের বাংলাদেশের প্রবীণ একটি পত্রিকা, যে ইত্তেফাক পত্রিকা, একটি অনলাইন জরিপ করেছেন তারেক রহমানের জনপ্রিয়তা আর আমাদের জোটের প্রধান ডক্টর শফিকুর রহমানের জনপ্রিয়তা। এখন ইত্তেফাক পত্রিকা তো আওয়ামী লীগের আমলের পত্রিকা, অনেক পুরোনো পত্রিকা, এখন বিএনপির পক্ষ নিচ্ছে, বিএনপির লোকেরা এখন বেশিরভাগ এখানে নিচ্ছে। তো এখন ওনারা তো জরিপ করছে, আমরা তো আর করিনি। এটা যদি হইতো আপনার নয় দিগন্ত সংগ্রামের জরিপ, তাহলে আপনি বলতে পারতেন যে এটা নিয়ে আপনার প্রশ্ন থাকে বা সন্দেহ থাকে। এখন এই ধরনের মিডিয়া যদি করে, তাহলে এগুলো তো আপনার চিন্তা করতে হবে, মূল্যায়ন ফেসবুকে করতে যে হবে। আমরা জামায়াতের পক্ষে বিপুল সমর্থন দেখতে পাচ্ছি, এগুলো সত্যি? আপনি 100% সত্যি, এগুলো সত্যি না হলে আমি আপনাকে বলি, শুনেন, আগামী নির্বাচন আপনি 12 তারিখে পরে দেখবেন যে ছাত্র সংসদ ইলেকশনগুলোতে যেভাবে আমাদের ভূমিধস বিজয় হয়েছে, জাতীয় নির্বাচনে জাতীয় নির্বাচনে 100% এক হবে। কারণ ছাত্র সংসদ ইলেকশনটা এমন ইলেকশন, এখানে সমাজের সকল ক্লাসের মানুষের ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে, এখানে পাহাড়ের লোক পড়ে, সমতল পড়ে, এখানে উত্তরবঙ্গের, দক্ষিণবঙ্গের, আপনি সারা বাংলাদেশের একটা ক্লাস্টার জরিপ বলতে মনে করতে পারেন। এবং এটাই নিখেত একটা জরিপ এবং নিরপেক্ষ একটা জরিপ, কারণ আপনি এখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বিএনপি থাকে। কিন্তু সেই ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে যে গত 17 বছর যেহেতু জামায়াতে ইসলামী গুপ্তভাবে ছাত্রলীগদের মধ্যে লুকিয়েছিল, তাই তারা ভার্সিটিগুলো দখল করতে পেরেছে এবং বিএনপি সেই সুযোগটা পায়নি। ছাত্রদলরা তো ঢুকতেই পারেনি 17 বছর। আমি আপনাকে বলি, শুনেন, বিএনপি যখন তার পরাজয় হয় তখন তো তার একটা ব্যাখ্যা দিতেই হবে গণমাধ্যমকে, এগুলো দেওয়ার জন্য দেয়া। বিএনপিকে তো এর আগেও অনেকবার বলা হয়েছে, বিএনপি যদি এতই কনফিডেন্ট হতো তাহলে বিএনপি সারা বাংলাদেশের ইলেকশনগুলো, ছাত্র সংসদ ইলেকশন কেন চায় নাই, স্থানীয় সরকার ইলেকশন কেন চায় নাই, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ইলেকশন বিএনপি থামাই দিচ্ছে। তাদের ইমান দুর্বল, তারা জানে রেজাল্টটা, তারাই জানে, বলেন আপনার কাছে, গণমাধ্যমকে অসত্য বলে। বিএনপি আগামী নির্বাচনের রেজাল্ট খারাপ হবে, অলরেডি বিএনপি ইলেকশন বানচাল হবে, ইলেকশন ষড়যন্ত্র হচ্ছে, মানে আপনার হেনতেন অভিযোগ শুরু করে আপনি দিয়েছে। যে এই কথাটি বললেন, তবে গত 1 বছর ধরে তো আসলে বিএনপি নির্বাচনের দিকে বেশি যেতে চাচ্ছে এবং জামায়াতে ইসলামী এনসিপিরাই নাকি নির্বাচন করতে চায় না, এই কথা তো আমরা বেশি শুনছি। এখানেও একটা মজার একটা আপনার তথ্য দিই, বিএনপি কেন 3 মাসের মধ্যে ইলেকশন দাবি করলো, কোনো সংস্কার ছাড়াই ইলেকশন? সংস্কার কি এখন হয়েছে? সংস্কার প্রস্তাবনা হয়েছে, এই যে সংস্কার 12 তারিখে যদি এটা আমাদের এই সংস্কারগুলো কার্যকর হয়, বাংলাদেশ আগামী 100 বছর মানে এগিয়ে যাবে এবং এই রাষ্ট্রের একটা স্থিতি আসবে এবং স্ট্রাকচার আসবে। গত 1 বছর বাংলাদেশ পেছায়নি? 100% বাংলাদেশ আগাইছে। আপনি যদি দেখেন 5 আগস্টের আগে বাংলাদেশের ইকোনমি কত ছিল, রিজার্ভ কত ছিল? 16 বিলিয়ন, এখন আমাদের 33 বিলিয়ন রিজার্ভ। আপনি যদি দেখেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শেখ হাসিনার আমলে আরও বেশি হয়েছে এবং আমাদের তো তখন ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়ার অধিকারও ছিল না, এখন তো আমরা মানে সমালোচনা করতে পারি। বিচার হত্যাকাণ্ড নিয়ে আগেও একবার আমি আপনার সাথে তর্ক করেছি। আপনি যে কোনো ডাটায় বাংলাদেশ 5 আগস্টের পরে আগাইছে এবং আপনি মনে করতে পারেন আওয়ামী লীগ যে বললো তাদের 10 লাখ নেতাকর্মী খুন হবে, বলেন তো আওয়ামী লীগের কতজন খুন হয়েছে? তাদের হিসেবে তো তার 10 লাখ খুন হওয়ার কথা, তো তার 10 লাখ কতজন খুন হয়েছে? না, শুধুমাত্র আওয়ামী লীগ নয়, বিচার বহির্ভূত হত্যা আসলে না, আমার কথা হচ্ছে যে 5 আগস্টের পরে ওদের পাপের কারণে ওরা, আপনি হাদির হত্যার বিচারের ব্যাপারেই শুনুন, এখনো তো ধরা গেল না কারা খুন করেছে। দেখেন এই জায়গায় আমরা বারবার বলেছি, যখন সর্ষের মধ্যে বুধ থাকে তখন এটা আসলে ওটার সমাধান করা যায় না বা ওটার সঠিক বিচার পাওয়া যায় না। আজকে আমরা দেখলাম ঢাকা 17 আসনের একজন এমপি প্রার্থী, উনি ক্যান্টনমেন্টে ঢুকতে গেলেন, ঢোকার পরে ওনার এই জায়গায় আর্মি অফিসাররা বাধা দিয়েছে, বাধা দেওয়ার পরে উনি একটু রাফ অ্যান্ড টাফ ব্যবহার করেছে, এটাও আমরা মানে শোভনীয় মনে করি নাই, আমাদের পক্ষের প্রার্থী।
কিন্তু দেখলাম ওই যে মানে বডি ক্যামেরা একটা প্রশাসনের আর্মির বডি ক্যামেরা চলে গেছে বিএনপির অ্যাক্টিভিস্টের হাতে, কোথায়? লন্ডনে। ওই জায়গা আপনাদের থেকে 17 আসন নিয়ে তো অথচ ভালোই মজা অথচ চলছে। একটা মানে রাষ্ট্রের বাহিনী, এটা রাষ্ট্রের, এটা কোনো দলীয় না, তার এই গোপনীয় তথ্য কিভাবে বিএনপির অ্যাক্টিভিস্টের হাতে চলে যায়? তাহলে আমরা তো বলতে হচ্ছে যে বিচার পাবো কিভাবে? এখন শস্যের মধ্যে তো কিছু ভূত আছে। এখানে প্রশাসনে কিছু দুষ্ট লোক, মুষ্টিময়, সব না, বাংলাদেশপন্থী প্রশাসন অনেক বেশি এখানে স্ট্রং, তারা এগুলো দুষ্টামি করছে, বিএনপির পক্ষ অবলম্বন করার চেষ্টা করছে, তারা এগুলো 5 আগস্টের পর থেকেই করছে। এরা বেশিরভাগ হচ্ছে পুরাতন এই ব্যাপারে এস্টাবলিশমেন্ট এবং আওয়ামী আমরা তো লীগ। এই কথাটিও শুনেছি যে ভোটারদের যে তালিকা এবং তাদের ফোন নাম্বার, ব্যক্তিগত তথ্য, আইডি কার্ড, এটাও জামায়াতের কাছে চলে গিয়েছে বা তারা নিয়ে নিয়েছেন। শোনেন, আমি আপনাকে বলি, আপনার বাংলাদেশে যদি আপনি ইলেকশন মানে কমিশনের কাছে যান, আপনি যখন হলফনামা দাখিল করেন, আপনার নিজের প্রার্থী হন, আপনাকে তো সকল তথ্য দেয়, ভোটারদের সকল তথ্য তো আপনাকে দেয়, একটা সিডি দেয়, সকল ভোটারের সম্বন্ধে আমার তথ্য দেয়। তাহলে চলে যাওয়া কি? এটা তো অফিসিয়ালি আপনাকে দিচ্ছি, এবং এর জন্য আপনার টাকাও পে করছেন, ব্যাংকে টাকা জমা দিচ্ছেন। আপনার যে আসনে প্রার্থী হবেন ওই আসনের প্রত্যেকটা ভোটারের কাছে পৌঁছানোর জন্য আপনাকে সরকার, নির্বাচন কমিশন ডাটা দিচ্ছে, একটা সিডি দিচ্ছে, এবং শিকদার ভাই আমার সাথে মানে একমত হবে, এবং এর জন্য আপনাকে টাকাও দেওয়া লাগছে নির্বাচন কমিশনকে। তাহলে নতুন করে নেওয়ার কি আছে? এগুলো হচ্ছে বায়ু না, আমরা শুনেছিলাম ব্যক্তিগত তথ্য, বিকাশ নম্বর, আইডি কার্ড, ব্যক্তিগত তথ্য তো কারোটা কাউকে নেওয়া উচিত না। রফিক শিকদার কি বলবেন? বিএনপি দাবি করেছে যে একটি দল নারীদেরকে ঘরের ভেতরে বন্দি করে রাখতে চায়। একটি দল বলতে যারা স্পষ্টভাবে বলতেছে সামাজিকভাবে রাজনৈতিক সমাবেশে নারীদের ব্যাপারে, নারীদের বিদ্বেষী করে, নারীদের উপরে বৃদ্ধাঙ্গুলি দেখে, এটা তো জামাত ইসলাম, এটা স্পষ্ট। এবং তারা বহুবারই বলেছে যে নারী নেতৃত্ব এদেশে ঠিক না। আবার বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারা সরকারেও ছিল, তখন তো একদিনের জন্য পদত্যাগ করে নেয়, 5 বছর তো পুরো টাইমটাই কাটিয়েছে। কাজেই তাদের এই দ্বৈত নীতি, দ্বৈত আদর্শ, দ্বৈত চিন্তাভাবনা মানুষ আজকে আর বিশ্বাস করে না। আর যে শিশির যে একটু আগে বললেন যে জামাত ইসলামের 17 আসনে, ঢাকা 17 আসনে, ওখানে তো আমাদের বিএনপি থেকে নির্বাচন করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব। তো তারেক রহমান সাহেবের তো জনপ্রিয়তা তো এটা বলার অপেক্ষা রাখে না। সারা বাংলাদেশের জনপ্রিয়তা, এটা বিএনপির জনপ্রিয়তা, তারেক রহমানের জনপ্রিয়তা এবং খালেদা জিয়ার বিএনপির সুশাসনের জনপ্রিয়তা, এটা তো বলার কিছু নাই, এটা সমগ্র মানুষ জানে। তো সত্যতে এই তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে, অস্থির হয়ে তিনি বেসামাল হয়ে গেছেন জামাতের প্রার্থী। আমি দেখলাম যে ওই সেনাবাহিনীর সাথে, সেনাবাহিনী কয়েকজন অফিসারের সাথে এটা খুব চাতা আচরণ করলেন। এখন কেন বেসামাল হবেন? তিনি তো নির্বাচনে যাওয়ার আগে জানেন যে তিনি তারেক রহমানের বিপরীতে লড়ছেন। এবং আচরণটা কীরকম করেছেন দেখেন, তিনি, আমি এতে দেখলাম যে তিনি বলতেছেন তারেক রহমান যে পথে যায় সেই পথে নাকি সেনাবাহিনীর কেউ কেউ মানে পা চেটে রাস্তাটা পরিষ্কার করে। এই যে এত মানে বিশ্রী কথাবার্তা একটা প্রার্থীর মুখে, শিক্ষিত মানুষ প্রার্থীর মুখে এত বিশ্রী কথা যে সেনাবাহিনী রাস্তা পা চেটে রাস্তা পরিষ্কার করে, এটা খুবই খারাপ। হ্যাঁ, সেনাবাহিনী কেউ কেউ খারাপ করেছে বিভিন্ন সময়, সেটা ভিন্ন জিনিস, কিন্তু সেনাবাহিনী তো খারাপ করে নাই। বাহিনীকে আপনি দোষারোপ করতে পারেন না। বাহিনী কেউ যদি করে সেটাও আপনি এভাবে বলতে পারেন না একজন প্রার্থী হিসাবে। সেনাবাহিনী তারাও তো মানুষ, সেটা কনস্টেবল হোক, যে পর্যায়ে হোক, তারাও তো এদেশেরই সূর্য সন্তান। তো এইভাবে অশালীন আচরণ, এটা ক্ষমতা তারা যদি বলে যে তারা সরকারে যেতে চায়, আমার তো মনে হয় না যে দেশে যদি সুষ্ঠুবাদ নির্বাচন এবং আরও যে সকল ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আছে তারা যদি আরও এগিয়ে আসতো, তো বিরোধী দলও তাদের জায়গা হতো কিনা আমি জানি না। আরও তো রাজনৈতিক দল আছে অনেকে। আচ্ছা, আমরা এই ব্যাপারটা থেকে আরেকটু শুনি। এই যে যখন ছাত্র নির্বাচনগুলোতে এইভাবে ছাত্র শিবির জয়লাভ করেছে, শিশির যেটি বললেন, জাতীয় নির্বাচনে আমরা সেটিরই সম্ভাবনা দেখতে পাচ্ছি, আপনি কি বলবেন? না, ছাত্র সংসদ নির্বাচনে যে পরিবর্তনের পরপর যে নির্বাচন হয়েছে, এখানে তো ছাত্রলীগ যারা 15 বছর ছিল তাদের একটা আধিপত্য ছিল ক্যাম্পাসগুলো, আপনি জানেন, নানানভাবে তাদের একটা অবস্থান ছিল। এমনকি প্রশাসনের সকল জায়গায় আওয়ামী লীগের লোকজনরাই কিন্তু ছিল এবং এখনও অনেক জায়গায় আছে। শিক্ষা প্রতিষ্ঠানও সেভাবেই তারা কিন্তু ছিল। তো এখন ওই সময় নির্বাচনে যারা ছাত্র শিবির করেছে তারাও ছাত্রলীগের সাথে মিশেছিল, ছাত্রলীগের সাথে মিশেছিল, এরপর আবার ছাত্র শিবিরের সাথে মিশে একটা নির্বাচন হয়েছে। সেই নির্বাচনটাকে আপনি জাতীয় নির্বাচনের মানদণ্ড ধরতে পারেন না। ওখানে অনেক ভোটাররা অনেকভাবে ভোট দিয়েছে, সেখানে ছাত্রলীগেরও ভোটার ছিল, তারাও ওইভাবে একসাথে ভোট করেছে। এখানে যদি ফিউচারে আবার নির্বাচন হয়, বছর বছর তো নির্বাচন হবে, ফিউচার নির্বাচন হলে তখন দেখা যাবে যে ছাত্রদলকে যদি বলেন, ছাত্রদল 15 বছর যেতে পারে নাই ক্যাম্পাসে, তাদেরকে অনেকভাবে টর্চার করা হয়েছে, ক্যাম্পাসে যেতেই পারে না। তারা প্রোগ্রাম দিয়েছিল একবার ভাইস চ্যান্সেলরকে যে আমরা আসতে চাই, প্রোগ্রাম দিয়ে ভাইস চ্যান্সেলর পর্যন্ত ছাত্রদলের নেতৃবৃন্দকে নিরাপত্তা দিতে পারে নাই। তাদেরকে আপনার এই শাহবাগের
নীলক্ষেতের কাছেই তাদেরকে ওকে, attack করা জয়নাল হয়েছে। আবেদিন শিশির বলছিলেন যে তারা মানুষের সাথে মিশে মানুষের পালস বোঝার চেষ্টা করেছেন এবং সেখান থেকে বুঝেছেন যে ভালো, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হবে। আপনার কাছে না, আসলে কি পালস মনে বোঝা হচ্ছে? তো ভালো, পালস বুঝতে পারলে তো ভালো, কিন্তু পালস তো বুঝে না, এটাই সমস্যা। রাজনৈতিক দলগুলো পালস বুঝে না জনগণের, সে কারণে যেভাবে ইচ্ছা সেভাবে বলে, টেলিভিশনে টক শোতে আসলো যেভাবে ইচ্ছা সেভাবে বলে। বিএনপি বোঝে? কিন্তু বিএনপি বুঝে বলে তো বিএনপিকে মানুষ ভোট দেয় এবং বিএনপিকে সরকার আনে। বিএনপি একটা বড় রাজনৈতিক দল প্রতিষ্ঠা হয়েছে কেন? এই কারণেই তো বুঝতে হবে। বিএনপি যেদিন বুঝবে না, বিএনপিকে মানুষ সেভাবে দেখবে। জামায়াত বোঝে না মানুষের পালস? জামায়াত বুঝে যে 71 সালে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে করেছে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে ছিল না। মানুষ তো মুক্তিযুদ্ধের পক্ষে থাকা, এদেশের সমগ্র জনগোষ্ঠী তো মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, তারা তো পক্ষে ছিল না, তাহলে পালস বুঝলো কেমন করে? আপনি আমাকে বলেন। তারা তো সেটার জন্য ক্ষমা চেয়েছে এবং তারা আসলে সেখান থেকে বের হয়ে নতুন রাজনীতি শোনেন, করতে চায়। ব্যক্তির কাছে যদি ক্ষমা চায়, কেউ ভুল করে ক্ষমা চেতে পারে। আমি আপনার কাছে যদি কোনো অন্যায় করি, আমি আপনাকে ক্ষমা চেতে পারি, সামান্ত আমাকে ক্ষমা করে দিন। কিন্তু জাতির কাছে, জনগোষ্ঠীর কাছে ভুল করলে ক্ষমা চেয়ে কার কাছে? কে ক্ষমা করবে? আর ক্ষমা করার মানুষ, ক্ষমা করার ব্যাপার কিন্তু সেটা জনগণই। তো আমরা যদি দেখলাম 71-এর উপর আজ পর্যন্ত তাদেরকে যদি ক্ষমাই করতো, তারা এত বড় প্রিয় রাজনৈতিক দল যদি হতো, তাহলে তো তারা বিপুল ভোটে, মানুষের ভোটে নির্বাচিত হতো। কারণ সেটা হয়তো এবারেও হতে পারে। দেখা যাক না 12 তারিখে কী হয়। তারা কি মনে করে যে তারা এই 20টা-30টা বেশি আসন পাবে? তারাও জানে পাবে না। শিশির কি এটা মনে করেন আস্ফালন 20টা করছে। 30টার বেশি আসন পাবেন? দেখেন, ওনারা তো অনেক আশাই করছেন, ওনাদের আশায় তো মানে পরিস্থিতি তো মানে ওনাদের ভালো না বিধেই তো ওনারা এখন দিক বিদিক মানে জ্ঞানশূন্য কথাবার্তা বলছেন। ওনাদের নেতা যিনি বাংলাদেশে আসছেন, সবাই মনে করলো যে দেশটা স্থিতিশীল হবে, উনি দলে হাল ধরবেন, দলের 274 জন নেতাকর্মীকে খুন করা হয়েছে অন্তর্কোণ দলে, উনি এই খুনাখুনি বন্ধ করবেন। কিন্তু কি দেখা গেল, উনি আসার পরও খুন হচ্ছে এবং উনি আসার পর আর খুন বাড়ছে, দলের অন্তর্কোণ দল বাড়ছে, 79 জন বিদ্রোহী প্রার্থী দাঁড়াইছে এবং দলের কোনো শৃঙ্খলা নাই। এবং উনি তারেক রহমান সাহেব নিজে এসে একটা মানে জাতীয় রাজনীতিতে বিভাজন তৈরি করেছেন, প্রতিপক্ষকে প্রথমে অ্যাটাক দিচ্ছেন। অ্যাটাক বলতে ওনার রাজনৈতিক ক্যাম্পেইনে উনি যে প্রথম গুপ্ত বলে সিলেটের সমাবেশ দিকে শুরু করছেন, এরপর তো পাল্টা আক্রমণ আপনারাও করছেন এবং তারপরে করেই উনি যাচ্ছেন। কিশোরগঞ্জে এসে বললেন যে মানে প্রতিপক্ষ কুপুরি করছে, সিরকি করছে। তারপরে হচ্ছে আপনার চিটাগং গিয়ে, কুমিল্লায় গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে উনি শুধু এখন বিদ্বেষ ছড়াচ্ছে। একজন মানে দলনেতার আইডি হ্যাক হয়েছে, ওটা উনি মানতেই চান না। উনি মনে করতে হ্যাক হয় নাই, বা ওনার রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য হলেও, দোষারোপ করার জন্য হলেও এটা হ্যাক না হওয়াটাই উত্তম ছিল। মানে এটা হ্যাক হওয়াটা দোষে হ্যাক হয়েছে সেটাকে প্রমাণ করা গিয়েছে। 100% প্রমাণ করা গিয়েছে। আজকে তো জামাতের প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে গিয়েছে, রাষ্ট্রপতির অফিস থেকে যে সমস্ত কর্মকর্তার শুধু কিন্তু অফিস বিএনপি থেকে, নয় শিশির, সাধারণ জনগণও অনেকে মনে করছেন যে হ্যাক হয়। আপনার সত্য হচ্ছে মূল জিনিস, এখানে সত্য হচ্ছে মানদণ্ড। কার কি মনে করা না করা দিয়ে মূল জিনিস না, দেশীয় এক্সপার্ট, ইন্টারন্যাশনাল এক্সপার্ট এবং জামাত প্রমাণ করে দেখিয়ে দিয়েছে রাষ্ট্রপতি ভবনের কর্মকর্তাদের মানে আপনার ডিভাইস থেকে এই মানে ফিশিং সাইটগুলো পাঠানো হয়েছে। তো এরপরও যদি ওনারা মনে করতে চাইতে রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য, এটা আমরা মানবো না, এটা ওনাদের ইচ্ছা, জনগণ সিদ্ধান্ত নেবে। এখন উনি যে জিনিসটা বললো না 71 ইস্যু নিয়ে জামাতকে যেভাবে আচ্ছা, এই ব্যাপারে আমার একটা প্রশ্ন আছে। রফিক শিকদার যেটি বললেন যে এই যে 71 ইস্যু নিয়ে জামায়াতকে বারবার আক্রমণ করা হয় বা এই ব্যাপারে প্রশ্নের সম্মুখীন করা হয়, আপনারা তো এটা জানতেন এনসিপি যখন জামায়াতের সাথে এই ব্যাপারে আমি কথা বলবো। আপনারা জেনে যে গেলেন, তখন কি আপনার কাছে এটা মনে হয়নি যে জনগণের কাছে এই ব্যাপারে গ্রহণযোগ্যতা কমে যাবে? এই ব্যাপারে আমি আপনাকে যেটা বলতে চাই, আমাকে নিরবিচ্ছিন্নভাবে একটু কথা বলার সুযোগ দিবেন, এই ব্যাপারটা আমি ক্লিয়ার করি। দেখেন, রফিক শিকদার ভাই যে ইস্যুতে জামাতকে এই ব্যাপারে দোষী করলেন, 71 ইস্যুতে জামাত মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন না। জামাতও বারবার বলেছে ওনারা মুক্তিযুদ্ধের দলীয় রাজনৈতিক স্ট্যান্ড মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন না, কিন্তু ওনারা গণহত্যার সাথে জড়িত নয়, রাজনৈতিক দল গণহত্যা করে না, করছে পাকিস্তানি আর্মিরা। কিন্তু এখানে মজার একটা জিনিস আছে, আপনি মনে রাখবেন, বিএনপিটা কিন্তু আসলে এটা একটা মুসলিম লীগের আপডেট ভার্সন। বিএনপি যে যখন গঠন হয়, জিয়াউর রহমান ছাড়া বিএনপির যত সিনিয়র নেতা বেশিরভাগ হচ্ছে মুসলিম লীগ নেতা, এবং এর মধ্যে সবচেয়ে অন্যতম যে শাহ আজিজ, যিনি হচ্ছেন জাতিসংঘে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধিতা করছেন এবং সারা বিশ্বে মানে একজন মানে সার্টিফাইড একজন মানে রাজাকার ছিলেন। উনি বাংলাদেশ রাষ্ট্রের আনুষ্ঠানিকভাবে উনি বিরোধিতা করছেন এবং সেটা জাতিসংঘে। উনি হচ্ছেন বিএনপির প্রধানমন্ত্রী ছিলেন, বিএনপি সরকারের, জিয়াউর রহমান সরকারের। তো ওই সময় জামাত ইসলাম একটা ছোট সংগঠন ছিল, মুক্তিযুদ্ধের সময় এত বড় সংগঠন ছিল না। ওই সময় সবচেয়ে বড় সংগঠন ছিল মুসলিম লীগ। ওই মুসলিম লীগ নাম পরিবর্তন করে পরে বিএনপি হয়ে যায়, কয়েকজন নতুন করে নেতাও নিয়ে আসে, শুধু জিয়াউর রহমান ছাড়া। আপনি দেখেন তো ওই সময় মুসলিম লীগটা গঠন করা হয়েছে, বিএনপিটা গঠন করা হয়েছে, সব তো মুসলিম লীগ নেতা। তাহলে ওই মুসলিম লীগের রাজাকাররা বা ওই মুসলিম লীগের আন্তর্জাতিক স্বীকৃত রাজাকাররা যারা বিএনপি গঠন করলো, তারা এরা কি মুক্তিযুদ্ধ হয়ে গেল? জিয়াউর রহমানকে আমরা মুক্তিযুদ্ধ বলবো, কিন্তু মুসলিম লীগ নেতা যারা পরবর্তীতে বিএনপি গঠন করছে তাদেরকে আমরা মুক্তিযুদ্ধ রাজি না।
বিএনপির ঐতিহাসিক একটা দোষ এবং বিএনপিকে ক্ষমা চাওয়া উচিত সাজিদের জন্য এবং তাদের দলের রাজাকারদের জন্য। এটা আরেকটা জিনিস আমরা হচ্ছে রফিক না, আমি এই যে বললাম না আপনাকে আমার নির্বাচনী Okay, সময় okay. দেন, আরেকটু দেন। আরেকটা হচ্ছে বিএনপি আরেকটা দোষ করছে 1975 সালের যে শেখ মুজিবের যে বাকশাল ছিল, জাহেলিয়া ছিল, এই দেশের মানুষ সেনা জনতা এর থেকে মুক্তি পেয়েছে। মুক্তি পাওয়ার পরে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ। তারপরে কি করলো বিএনপি যখন দল গঠন করে তখন কি করে এই অনেক বাকশালীকে যারা এই 71 থেকে 75 পর্যন্ত এই দেশের গণতন্ত্র হরণ করলো, বাক স্বাধীনতা হরণ করলো, রাজনৈতিক সংগঠন অধিকার হরণ করলো, গণমাধ্যমের স্বাধীনতা হরণ করলো, এই সমস্ত কুখ্যাত বাকশালীদেরকে ওরা ওদের দলে জায়গা দিচ্ছে। তাহলে বিএনপি দুইটা দোষে দুষ্ট এখানে দোষী। একটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় এই কুখ্যাত রাজাকারদেরকে ওনারা জায়গা দিচ্ছেন, দ্বিতীয়ত হচ্ছে বাকশালীদেরকে জায়গা দিচ্ছেন। এই বিএনপি এই জায়গায় ঐতিহাসিক দায় স্বীকার করতে হবে বিএনপিকে। আরও যদি সময় দেন আমি আরও অনেক কিছু বলবো। আমরা দুটি প্রশ্নের উত্তর শুনে আসি আমরা। রফিক শিকদার বলুন তো, শুনেন, দায় স্বীকার করতে হবে, দেশ বিএনপিকে ক্ষমা চাইতে রাজনৈতিকভাবে হবে? এমনিতেই দুই ভাগে বিভক্ত হয়ে আছে। একটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, ন্যায় বিচারের পক্ষে শক্তি, সুশাসনের পক্ষে শক্তি এবং গুম খুন মুক্ত একটি রাজনৈতিক জামায়াতে দলের ইসলামী তো পক্ষে। এখন নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের আর শক্তি হিসেবে দাবি জামাত করছে। ইসলাম বিপক্ষে, দেশের একটা বিপক্ষে আর একটা শক্তি। কাজেই তিনি যে বললেন যে তারেক রহমান সাহেব আসলেন দেশে রাজনৈতিক বিভাজন তো নীতিগতভাবেই হয়ে আছে, এটা তারেক রহমান করার কিছু নাই। তারেক রহমান সাহেব এসে যে বার্তাটা দিয়েছেন যে আমরা সকলকে নিয়ে, আমরা ক্রিয়াশীল যে সকল রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যেতে চাই, আমরা নির্বাচন হলে সুষ্ঠু নির্বাচনের পরে আমরা সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করতে চাই, সেটি বলেছেন তিনি। এখন যদি জামাত ইসলামেরা যদি সেইভাবে যদি সেই জায়গায় যদি না থাকেন যে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে নাই, আমরা দেশকে পিছিয়ে নিয়ে গেছিলাম 71 সালে, আমরা সেই দৃষ্টিভঙ্গি থেকেই থাকবো, বা কিংবা বাংলাদেশকে নিয়ে আমরা বিশ্বাস করি না, এটা বাংলাদেশকে নিয়ে বিশ্বাস করে না, বাংলাদেশ যে একটা রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র, সার্বভৌম এগুলো রাষ্ট্র, কে বলেছে? এটা জামাত ইসলাম বিশ্বাস করে না। তারা তাদের, আপনি দেখেন যে তাদের জামায়াতে ইসলাম তারা বলেছে বিশ্বাস এসব? করে না। তারা প্রায় তাদের কথাবার্তা থেকে, তাদের আচরণ থেকে বোঝা যায় যে তারা দেশের স্বাধীনতার পক্ষে না, তারা এখনো পাকিস্তান করে। তো আপনারা কি বাংলাদেশের মানুষের পালস বোঝার সাথে সাথে এখন- জামায়াতে ইসলামের পালসও বুঝতে এখন পারছেন? আমার কথাটা হলো, আমাদের পরপর যে সকল রাজনৈতিক দল আছে তাদের সম্পর্কে আমাদের না শুধু, এটা দেশের সবারই জানা আছে। আর তিনি যে আরেকটা কথা বললেন যে কি বললেন যেন, আরেকটা কথা কি প্রশ্ন ছিল আপনার? আপনাদের দায় মুক্তির কথা। হ্যাঁ, কেন আমরা তো ধরেন যে জনগণ 12 তারিখে নির্বাচন হবে, জনগণ বিচার করবেন আমরা আমাদের শাসন আমলে আমরা কী করেছি 91 সাল থেকে 96 সাল, 2001 সাল থেকে 6 সাল, আমাদের তো দুটো শাসনকাল ছিল আমাদের। আর আজকে তারেক রহমান সাহেব দেশে আসছেন, অন্তর্বর্তীকালীন সরকার, এখানে আইনশৃঙ্খলা বাহিনী আছে, সকল কিছু আছে এখানে, যেখানে আপনারা যে আইনশৃঙ্খলা মুসলিম লীগ রক্ষা করার থেকে দায়িত্ব, লোকজনগুলোকে সেগুলোর দলে দায়িত্ব। নিয়েছেন, সেই ব্যাপারে কিছু আর বলেন আমাদের নাই নেতা, আপনারা? আমাদের নেতা জিয়াউর রহমান, তিনি স্বাধীনতার ঘোষক, তিনি স্বাধীনতার যুদ্ধ করেছেন নিজে। তারপরে আপনার উনি একটা প্রেক্ষাপটে দেশে দায়িত্ব নিতে হয়েছে, দায়িত্ব নিয়ে তিনি দেশকে একটা স্থিতিশীল রাষ্ট্রে পরিণত করেছেন, শক্তিশালী অর্থনীতি, শক্তিশালী রাষ্ট্রনীতি তিনি দিয়ে গেছেন। যে কারণে জিয়াউর রহমানের এই 3.5-4 বছরের শাসনকালে এই আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের সকল তরুণ সমাজ, ছাত্র সমাজ ও সকল রাজনৈতিক জি, সমাজ রফিক শিকদার, বিএনপিতে যুক্ত হয়েছে। এখন আপনি যদি বলেন, মুসলিম লীগের নেতাদেরকে আপনাদের বিএনপিতে যোগ এখন করার আপনি ব্যাপারে যদি কিছু বলার আছে এখন কিনা? আপনি যদি বলেন যে বিএনপি যখন প্রতিষ্ঠা করলো তখন তো মুসলিম লীগ না, বিএনপি তো জাগদল দিয়ে প্রতিষ্ঠা করেছে, জাগদল থেকে বিএনপি আসছে। বিএনপিতে করতে গিয়ে যেখানে দেখা গেছে যে যারা নাকি নির্দোষ আছে, দোষ কম আছে, কিংবা আপনার এদেশের দেশপ্রেমিক মানুষ বা এদেশের প্রতি শ্রদ্ধা আছে, ন্যায়ের পক্ষে আছে, ওই সকল ভালো ভালো কোয়ালিটি সম্পন্ন যে সকল লোকগুলো আছে রাজনীতিবিদ, তাদেরকে জিয়াউর রহমান নিয়েছেন। তো জামায়াতে জিয়াউর রহমান নিয়ে ইসলামও কাজ হয়তো করেছেন। এখন ন্যায়ের পক্ষে থাকতে চায়, তাদের দেশের প্রতি থাকলে ভালোবাসা থাকতে চাইলে তারা জনগণের, কিন্তু তারা মিথ্যাচার করে কেন? এই যে তাদের যে মোবাইল হ্যাক হয় নাই, এটা সকালে পাগলও বিশ্বাস করে এটা হ্যাক তো হয় নাই। শিশির বলছে যে পাগলও প্রমাণ বিশ্বাস করে দিয়েছেন না। তারা। না, এই প্রমাণ বিশ্বাস করে না, মানুষ যেটা বুঝে গেছে, এটা পাগল শিশু বিশ্বাস করে না যে হ্যাক হয়েছে। তাহলে এই জাতীয় কথা বলে নারীদের ভোট পাওয়ার জন্য এখন আবার বলবে যে না এটা আমি বলি নাই, এটা হবে না, যেটা বলার বলে ফেলেছে। এটার জন্য ওনারা ক্ষমা চাইলেও আমার মনে হয় না যে দেশের যুব সমাজ, তরুণ সমাজ, নারী সমাজ বা এই দেশে কেউ তাদেরকে ক্ষমা করবে। কারণ তাদের তো একবার তারা কতবার ক্ষমা চাইবে, আর মানুষ কেন তাদেরকে এতবার ক্ষমা করবে? একটা রাজনৈতিক দল পরিপক্ক থাকবে না, তাদের তো পরিপক্কতায় আসে নাই। আর এনসিপি যে জামাতের সাথে মিলেছে, তাদের বয়স আর কত? তারা একটা সংগঠন তৈরি করেছে জুলাই আগস্টের পরে, তাদের সেই জুলাই আগস্টের রক্তের প্রতি আমাদের সম্মান, কৃতজ্ঞতা আছে, আমাদের দায় আছে আমাদের সকলেরই, সেটা সত্য। আমরা সেই জুলাই যোদ্ধাদের প্রতি আমরা শ্রদ্ধা রাখি, তারেক রহমান বারবার বলেছে, এবং সেটা আমরা আমাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমরা প্রমাণ করবো আগামী দিনেও। কিন্তু আমার কথাটা হলো, তারা পার্লামেন্টে যাওয়ার জন্য, ভোট কিছু বেশি পাওয়ার জন্য
যে রাজাকারের দলের সাথে যে জোট করে এই তরুণ ওকে, তরুণ রফিক সমাজ ইকদার, ধন্যবাদ তাদের এই যে আপনাকে। এনসিপি আছে এনসিপিটিকে তারা ম্লান করে দিল। তারা পার্লামেন্টে না গেলে কি হতো? তারা পার্লামেন্টে তো ছিল না, হাসিনা বিরোধী আন্দোলন করে হাসিনাকে নামাইছে না এই ওকে, জুলাই ওকে। যোদ্ধারা। তাহলে আবার পার্লামেন্টে যেতে হবে কেন? পার্লামেন্টে না গিয়ে তো তারা রাজপথে তো কাজ করতে পারতো ক্রিয়াশীল রাজনৈতিক দল হিসেবে। সবে বরাতের আজকের রাত, মহিমান্বিত রাতে আপনারা সকলেই শান্তি কামনা করবেন, নিজের জন্য, নিজের দেশের জন্য, সবকিছুর জন্য। এই প্রত্যাশায় ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।